নমস্কার, ট্রাইব টিভি বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। আজ মূল বিষয়, কবে ফিরবেন স্কুলে শিক্ষকরা। কেন বলছি বলুন তো, তার কারণ 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল, এখনও পর্যন্ত সেই চাকরি পাননি। সেই 26,000 যারা সত্যি সত্যি চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, অর্থাৎ দুধে জলে মিশে গিয়েছে। বলা ভালো জল এবং তেল। কেন বলছি, তার কারণ জল আর তেল থেকে তো আলাদা করা যায় না, ঠিক যেমনটা যোগ্য আর অযোগ্যকে আলাদা করা যাচ্ছে না। মূলত এই বিষয় নিয়েই এখনও দফা রফা করতে পারেনি বিচার ব্যবস্থা, দফা রফা করতে পারেনি রাজ্য। খুব স্বাভাবিকভাবেই এই মেলবন্ধনের মাঝে কোনো এক জায়গায় হারিয়ে যাচ্ছে সেই আওয়াজগুলো, সেই চিৎকারগুলো, সেই আর্তনাদগুলো, যারা দিনের পর দিন রাজপথে বসে থেকে তাদের আর্জি জানাচ্ছিলেন। তারা বারবার বলছেন এই 26,000, 25,753 জন যারা রয়েছেন তাদের চাকরির প্রত্যেকেই কি ভুয়ো ভেবে পেয়েছেন, তারা প্রত্যেকেই কি অযোগ্য ছিলেন, নাকি সেখানে যোগ্য চাকরি প্রার্থী ছিল? যদি সত্যি যোগ্য কেউ চাকরি পেয়েছিলেন তাহলে সেই চাকরি পাওয়া সেই প্রাপক, সেই যোগ্য প্রাপক কেন তার চাকরি ফিরে পাচ্ছেন না? খুব স্বাভাবিক প্রশ্ন। আর ঠিক সেই প্রশ্ন নিয়ে আগামী 1 ঘন্টা আলোচনা পর্ব চলবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় রয়েছে। একদিকে যখন এসএসসি মামলার শুনানি আজ পেন্ডিং থেকে গেল, অন্যদিকে ওবিসি সার্টিফিকেট সেটাও পেন্ডিং থেকে গেছে। সেটাও এখনও পর্যন্ত তার বিচার ব্যবস্থার বিচারাধীন অবস্থায় এখনও পর্যন্ত তার মামলার শুনানি হয়নি। ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রেও একই রকম ভুক্তভোগী হচ্ছেন যারা সত্যি ওবিসির কোটায় পড়েন। আর ঠিক এ বিষয় নিয়ে আজকের আগামী 1 ঘন্টার আলোচনা পর্ব। কিন্তু তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, সম্মুখ বিষয়টা একটু আগে বুঝুন, তারপর আলোচনা পর্বে দেখুন। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে 26,000 চাকরি বাতিলের মামলার শুনানির কথা ছিল। যথারীতি ঠিক সময় মামলার শুনানির জন্য উঠলেও সেই ঝুলেই রইল 26,000-এর ভাগ্য। মুলতুবি হয়ে রইল মামলা। পরবর্তী শুনানি 15 জানুয়ারি। গত বছর এপ্রিল মাসে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে 48 ঘন্টার মধ্যে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদও দায়ের করে মামলা। শীর্ষ আদালতে যান চাকরিহারাদের একাংশ। গত 7 মে ওই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুনানিতে প্রধান বিচারপতি বলেছিলেন, এখনই চাকরি বাতিল করা হচ্ছে না। যদি যোগ্য এবং অজ্ঞদের তালিকা আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। কিন্তু নতুন বছর পড়ে গেলেও মামলা রইল সেই তিমিরেই। এখনও আদালতে পেশই হলো না যোগ্য অযোগ্যদের তালিকা। চরম হতাশায় ভুগছেন যারা চাকরি পাননি, তারা যারা চাকরি পেয়েও আছেন হারানোর আশঙ্কায় তারাও। শুধুমাত্র 26,000 চাকরি বাতিল মামলার শুনানি নয়, সুপ্রিম কোর্টে মঙ্গলবার পিছিয়েছে ওবিসি শংসাপত্র মামলার শুনানিও। গত 22 মে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেন। আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। মঙ্গলবার এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে। হাইকোর্টের নির্দেশে অকেজো হয়ে গেছে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করেছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও। কিন্তু নতুন বছরেও সুপ্রিম কোর্টে শুনানি হলো না সেই মামলার। আদালতের পর্যবেক্ষণে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারোর সংরক্ষণ পাওয়া উচিত নয়। শুধুমাত্র এই পর্যবেক্ষণ দিয়েই আদালত তীব্র ভৎসনা করেছে রাজ্যকে। এসএসসি মামলার রায়ের জন্য প্রহর গুণে নাভিশ্বাস ফেলছে হতভাগ্য যোগ্য চাকরি প্রার্থীরা। যোগ্য চাকরিরতরা বলতে পারেন তাদের দায়টা ঠিক কোথায়? কেন অন্যের করা অন্যায়ের শিকার হয়ে যেতে হচ্ছে তাদের? ওবিসি মামলার রায় চূড়ান্ত না হলে বন্ধ হয়ে থাকবে এ রাজ্যের নিয়োগ। এর দায় কি যুব সমাজের? উত্তর কি দেবে আম জনতার আস্থা রাখা বিচার ব্যবস্থা, নাকি বারবারই হতাশ হতে হবে এই বাংলার যুব সমাজকে? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এই একই প্রশ্ন নিয়ে আগামী 1 ঘন্টা জানবার চেষ্টা করব। কি দোষ ছিল
সেই যোগ্য চাকরি প্রার্থীদের? কী দোষ ছিল যারা সত্যি ওবিসি কোটার মধ্যে পড়েন? তার কারণ তাদের তো অন্তত কোনো দোষ এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তাহলে কেন তারা ভুক্তভোগী হচ্ছেন? গত বছর থেকে শুরু হয়েছে, 2024 সাল থেকে 2025 সালে পড়ে গিয়েছে, আমরা জানুয়ারি মাস পড়ে গিয়েছে। দীর্ঘ অনেকগুলো মাস, অনেকগুলো বছর, এতদিন ধরে যোগ্য প্রার্থী, যারা যোগ্য প্রাপক, যারা চাকরিটা পেয়েছিলেন, তারা সেই চাকরি থেকে দূরে রয়েছেন। না পাচ্ছেন বেতন, নাকি পাচ্ছেন, সেটা নিয়েও কনফিউশন রয়েছে, আমরা জানার চেষ্টা করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো প্রসঙ্গ এখানে আনা দরকারি। যেখানে তারা শিক্ষক হতে চেয়েছিলেন, জাতির মেরুদণ্ড শিক্ষা, শিক্ষার আলো ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা করেছিলেন। ছোট ছোট ক্ষুদে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রশ্ন উঠছে, সেই ছাত্রছাত্রীরা কেন সেই যোগ্য শিক্ষক শিক্ষিকার থেকে, তাদের শিক্ষা থেকে বিরত থাকলেন? অর্থাৎ জাতির দুটো মেরুদণ্ড একসঙ্গে নষ্ট হয়ে গেল। কেমন? একদিকে শিক্ষক শিক্ষিকা, অন্যদিকে ছাত্রছাত্রী। শিক্ষক শিক্ষিকা তাদের পঠন পাঠনের দায়িত্ব নিতে পারছে না, অর্থাৎ ছোট ছোট ক্ষুদে ছাত্রছাত্রীদের শিক্ষার দায়িত্বটা নিতে পারছে না। কেন? এ দায় কাকে, কে নিতে পারবে আদতে? কে আদৌ এই দায় স্বীকার করবে? জানার চেষ্টা করবো। এই মুহূর্তে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। জুড়ে রয়েছেন মাননীয় প্রীতম সিংহ, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে বৃন্দাবন ঘোষ, মাননীয় বৃন্দাবন ঘোষ আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে। আপনাদের সকলকে স্বাগত ট্রাই টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথমেই শুরু করব যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে। আমি বৃন্দাবন বাবুর কাছে যাব প্রথমেই। বৃন্দাবন বাবু, কি মনে করছেন, এই ধোঁয়াশা কাটবে? আজও তো মামলার শুনানি হলো না, কি বলবেন? আমরা তো আশাবাদী, আমরা আশাবাদী যে আমাদের জয় নিশ্চয়ই হবে। কিন্তু আজকে কোর্টের হিয়ারিং যেহেতু পিছিয়ে গেল, আগামী 15 তারিখ নেক্সট হিয়ারিং ডেট করেছে, এ বিষয়ে আমরা সত্যিই হতাশ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে আজকে হয়তো একটা পূর্ণ হিয়ারিং আগের 19 তারিখের মতোই হবে, এবং কিছুটা হলেও অন্তত যে আইনি জটিলতা, সেই জটিলতার জট কাটবে এই আশা নিয়েই আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু আমাদের আশাহত হতে হলো। তো আগামী 15 তারিখের দিকে আবার আমাদের অপেক্ষায় দিন গুনতে হচ্ছে, এবং আমাদের এই খোলা আকাশের নিচেই দিন রাত্রি যাপন করতে হচ্ছে। তো আমরা গত 27 তারিখ থেকে শিয়ালদা থেকে আমরা ধর্মতলায় মিছিল করে এসে আমরা ওয়াই চ্যানেলে ধর্ণা অবস্থান করি। সেই সঙ্গে আমরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তারপরে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার, এবং আমরা নবান্নেও মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমরা ডেপুটেশন দিয়েছি। সেই সঙ্গে আমরা তাদের সঙ্গে কথোপকথন করে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। মূলত আমাদের সদর্থক ভূমিকা এখনো পর্যন্ত আমরা তার কোনো রেজাল্ট পাইনি। মূলত কথোপকথন যেটা হয়েছে, যেমন আমাদের দাবি ছিল স্পষ্ট যে আইনি যে প্রক্রিয়া, যে হাইকোর্টের ক্ষেত্রে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলো ছিল, সেইটাকে দূর করে দক্ষ আইনজীবী দিয়ে যথাযথ তথ্য প্রদান করে যুক্তি দিয়ে যে সেগ্রিগেশনের কথা বিচারপতি বলছেন সেটাকে প্রতিষ্ঠিত করা। অলরেডি সেগ্রিগেশন হয়ে আছে, পরিষ্কার টেন্টেড ক্যান্ডিডেট, আনটেন্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ কারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন, কারা অবৈধভাবে হয়েছেন, সিবিআই রিপোর্টের দ্বারা পরিষ্কার। কিন্তু স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এই তিনটে দপ্তর তাদের যে দায়িত্ব, তাদের যে নথি, সেটা পূর্ণরূপে কোর্টকে দিয়ে যেন সেগ্রিগেশনের পথটাকে পরিষ্কার করা হয়, বিচার ব্যবস্থাকে সঠিক তথ্য দিয়ে বিচারে যেন আমাদের যে জটিলতা, আমাদের জীবনের যে ধোঁয়াশা, যে চাকরি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেইটাকে দূর করে আমাদের চাকরিতে পুনর্বহাল করা এবং আমাদের চাকরিটা সুনিশ্চিত করা, এটাই আমাদের প্রধান দাবি ছিল।
তো আমরা যে কথা বলে যেটুকু বুঝেছি তাতে করে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার তাদের কাছ থেকে কথাবার্তায় এখনো পর্যন্ত আমরা মানে আশ্বস্ত হওয়ার মতন সেইভাবে কোন রকম যে আপনারা আশ্বস্ত হন বা আমরা এই সমস্ত তথ্য দেব এই দিক থেকে কোন রকম মানে তারা বলছেন যে আমরা তথ্য দিচ্ছি, আইনজীবীকে দিচ্ছি, কিন্তু আমরা যখন দেখলাম, আমরা আমাদের আলোচনার সাপেক্ষে আমরা জানিয়েছি যে গত 19 তারিখে দেখলাম স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কমিশনের যিনি আইনজীবী ছিলেন তিনি একটা গেজেটের কি নিয়ম থাকতে পারে সেই নিয়মটা স্পষ্ট করে কোর্টকে জানাচ্ছেন না। তার মানে কি এটা তিনি জানেন না? এইটা নিয়ে আমাদের প্রশ্ন, যে তার তো জানার কথা। গত 7ই মে স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন তার ভূমিকায় সত্যিই আমরা খুশি হয়েছিলাম এবং আমরা একটা আশা করেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন যে ভুল ত্রুটিগুলো করেছে সেটাকে শুধরে নিয়ে কোর্টের সামনে পরিষ্কার করে তথ্য পরিবেশন করে সেগ্রিগেশনটাকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু গত 19 তারিখের আইনজীবীদের ভূমিকায় আমরা সন্তুষ্ট নই, সেই কারণেই আমরা রাস্তায় নেমেছি। এর পরবর্তীতে কি করবেন, কি ভাবছেন? অবশ্যই আমরা আমাদের অবস্থান চালিয়ে যাব। আমাদের যে ওয়াই চ্যানেলে, ধর্মতলার ওয়াই চ্যানেলে যে আমাদের ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চ আমরা চালিয়ে যাব। আগামী যেহেতু আজকে হিয়ারিং হলো না, সেই কারণে আমরা স্কুল সার্ভিস কমিশন বা পর্ষদ বা শিক্ষা দপ্তর তাদের ভূমিকা যথাযথ পালন করছে কিনা তার যথাযথ মানে আমাদের কাছে পরিষ্কার হলো না। কেননা যেহেতু এটা কোর্টের বিচারাধীন বিষয়, সেই জন্য কোর্টে তারা সওয়াল জবাবে কি কি তথ্য দেন, কি বক্তব্য পরিবেশন করেন, সেটা যতক্ষণ না দেখছি ততক্ষণ আমাদের কাছে বিষয়টা পরিষ্কার নয়। তাই আমরা কোর্টের হিয়ারিং পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব এবং আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। বুঝতে পেরেছি বৃন্দাবন বাবু। আমি একটি বিষয় একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব। অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, আমাদেরও অনেক বিষয় জানা রয়েছে, কিন্তু আমি আপনার মুখ থেকে এটা শুনতে চাইছি। দীর্ঘদিন ধরে আপনারা চাকরি থেকে এক প্রকার বঞ্চিত হয়ে গিয়েছেন, অর্থাৎ আপনাদেরকে এক প্রকার চাকরি দিয়েও সরিয়ে নেওয়া হয়েছে। আমি বলছি এতদিন ধরে, দীর্ঘদিন ধরে আপনাদের পরিবার কিভাবে চলছে? এটা ব্যাখ্যা করার মতন উপযুক্ত ভাষা আমার নেই। মানে বাস্তব যদি ব্যাখ্যা করা হয়, প্র্যাকটিক্যাল জিনিসটা যদি ভাষায় বলা হয় তাহলে শরীরের শিহরণ জাগবে। আজকে বিষয়টা বুঝুন, আমরা দিনরাত পরিশ্রম করে, আমরা বলতে কি যারা যোগ্য বা বৈধভাবে যারা চাকরি পেয়েছি হাজার হাজার, আজকে আপনাদের একটা ডেটাটা আমি পরিষ্কার করে দেখাতে পাচ্ছি না, লাইটে ফ্ল্যাশ মতো হচ্ছে, তবু আপনারা দেখাচ্ছিলেন, আমি দেখলাম স্ক্রিনে আছে। তো মূল যোগ্য ক্যান্ডিডেট হচ্ছে 15,000, টোটাল ক্যান্ডিডেট হচ্ছে ধরুন 9, 10, 11, 12 17,206। তার মধ্যে যোগ্য প্রার্থী, যোগ্য শিক্ষক শিক্ষিকা হচ্ছে 15,403। অর্থাৎ শুধুমাত্র 1800 দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের জন্য আজকে 15,400 সামথিং এই যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা বঞ্চিত হচ্ছে। তাহলে আপনি ভাবুন যে আজকে আমরা যখন দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করে একটা পরীক্ষা দিলাম, বিভিন্ন রকম ভাবে ভেরিফিকেশন হচ্ছে, না হলে 7-8 বার। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি আমাদের পুলিশ ভেরিফিকেশনও কমপ্লিট হয়েছে। তাহলে সমস্ত ভেরিফিকেশনের পরীক্ষায় আমরা উতরে গিয়ে রিটেন এক্সাম, পার্সোনালিটি টেস্ট, সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আজকে আমরা চাকরিটা যখন জয়েন করলাম, আর 6 বছর চাকরি করার পরে হঠাৎ একটা পেনের খোঁচায় আমাদের চাকরিটা চলে গেল, এইটা কি ধরনের যে মানে ভয়ানক হতে পারে, জীবনে কতটা অন্ধকার নেমে আসতে পারে। 6 বছর শিক্ষকতা করার পরে এই কলকাতার রাস্তায় ফাঁকা আকাশে এই শিশির পড়া রাতের মধ্যে বসে থাকা কতটা কষ্টকর, এবং সেই কষ্ট আমরা করছি এই কারণে আমাদের জীবনটা আমাদের শেষ পর্যায়ে এসছে। এবং পরিবারের কথা যদি বলা হয়, ধরুন আজকে 6 বছর চাকরি করার কারণে প্রত্যেকের বাড়িতে অসুস্থ মা বাবা আছেন,
তাদের পরিবার আছে, স্ত্রী সন্তান পুত্র আছেন, তাহলে তাদেরকে ছেড়ে এই কলকাতার মধ্যে দিনের পর দিন রাতের পর রাত কাটাতে হচ্ছে। এটা পরিবারের জন্যও অত্যন্ত বেদনাদায়ক, আমাদের জন্যও অত্যন্ত দুঃখজনক। এটা বলার ভাষা আমার কাছে নেই। বৃন্দাবনবাবু, বিশ্বাস করুন, আপনার অভিজ্ঞতা কিংবা আপনার এই কথাগুলো শোনার পরে আমি অন্তত স্পিচলেস হয়ে রয়েছি। এই স্পিচলেস অবস্থায় কী বলবো বুঝে উঠতে পারছি না। তবে আমি এই অবস্থায় সোমেনবাবুর কাছে যেতে চাইবো। সোমেনবাবু, যেই ধারাবাহিকতা রয়েছে, যেই প্যারামিটারটা সেট করার একটা চেষ্টা চলছে, সে জায়গায় বৃন্দাবনবাবুর কথা আপনি শুনতে পেলেন। বৃন্দাবনবাবু পুরো একটি সুন্দরভাবে একটি ক্যালকুলেশন দেখালেন। 17,206, সেখানে 15,403 যারা যোগ্য, 1,803 অযোগ্য। এই 1,800 যারা আদতে অযোগ্য, তাদের জন্য 15,000 সাফার করছে। কিভাবে ব্যাখ্যা করবেন সোমেনবাবু? আসলে প্রথমেই যারা এখনো, যাকে বলবো যে রাস্তায় বসে আছেন, শুধুমাত্র তাদের যোগ্য দাবি নিয়ে শুধু নয়, গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থাশীল রয়েই তারা কিন্তু আইনের অনুশাসন মেনেই লড়াই করছেন। সেখানে দাঁড়িয়ে তাদের যে জায়গায় তারা এসে পৌঁছেছে, এক অদ্ভুত চক্রব্যূহের মধ্যে আমরা যেন তাদেরকে ফেলে দিয়েছি। আমরা কারা? আমরা মানে আমি বলছি রাষ্ট্রীয় ব্যবস্থা। রাষ্ট্রীয় ব্যবস্থায় সরকার তার নিজের দিকে ঝোল টেনে যখন বলছে তাদের জবাবি ভাষণ, আবার অন্যদিকে যোগ্য অযোগ্য জায়গা থেকে যে পরিসংখ্যান পেশ করা হোক না কেন, সেখান থেকে পরিসংখ্যানের থেকেও বড় কথা, আগামী দিনে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর যারা নির্মাণ করবে, সেই নির্মাণকারীদের যে আমি বলছি প্রয়োগশালা, সেই প্রয়োগশালাতে যদি ঘুম ধরে, সেই প্রয়োগশালাতে যদি এইরকম ভাবে দ্বিধা দ্বন্দ্ব আমজনতার কাছে প্রকাশিত হয়, তারা তাদের সন্তানকে কাদের হাতে ছেড়ে দেবে? কাদের হাতে ছেড়ে দিয়ে তারা নিশ্চিন্ত হবে যে আগামী দিনের কারিগর হিসাবে সুযোগ্য বাবা মা ছাড়াও তার পরের অভিভাবক হিসাবে যাদের জানে, সেই শিক্ষক মন্ডলী, যার পেছনে রয়েছে ভারতবর্ষের মতো 5,000 বছরের সভ্যতার উন্নতম মানের ইতিহাস, অর্থাৎ টোটাল প্রক্রিয়াটাই আমি দেখতে চাইছি। শুধু তাদের কথায় বহুভাবে তারা আদালতের দরজায় শেষ প্রান্ত, আমাদের যেটা বলা হয় আমাদের শেষ অসহায় যে আর্তনাদ, সেটা তাদের জ্ঞাপন করছেন তার বিচারালয়ের কাছে। কিন্তু বলতে বাধা নেই, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। শুধু তাই নয়, আজ তার ভার এত পরিমাণে বহন করতে গিয়ে বলা যায় যে এত পেন্ডিং কেস, তার ফলে একটা থেকে আরেকটা রায় পেতে যদি এত সুদীর্ঘ সময় লাগে, মাঝখানে মনে হয় কণ্ঠরোধ হয়ে আসে। কত বলা যায় যে কতকে বয়সের জন্য হোক, সময়ের জন্য হোক, লড়াইয়ে থেকে থেকে নিঃশেষিত হারিয়ে যায়। অর্থাৎ ঝড়ে কত তারা আকাশে, কে বা তাদের খবর রাখে। কিন্তু এই যে খবর না রাখা, মাঝে মাঝে তারা মিডিয়া ফোকাসের বাইরে বেরিয়ে যাওয়া এবং তাদের গতির ক্ষেত্রে, আন্দোলনের সম্মুখীনতার ক্ষেত্রে না, এখনও অধরা। কবে স্কুলে ফিরবেন শিক্ষকরা আমরা এখনও জানতে পারিনি, জানার চেষ্টা করছি। কিন্তু বিশ্বাস করুন, এখনও পর্যন্ত সবটাই কেমন ধোঁয়াশার মধ্যে রয়েছে। বৃন্দাবনবাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি কার্যত তার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। খোলা আকাশের নিচে তাদের জীবন কাটছে, সময় কাটছে,
সত্যিই দুঃখজনক। আমি একেবারে বিরতির আগে সোমেনবাবুর কাছে ছিলাম, এবার একটু সময় কম আছে, আমি সবার কাছে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করবো। আমি রতনবাবুর কাছে যাব। রতনবাবু, একের পর এক কেস তো হচ্ছে, মামলা চলছে, শুনানি কখনো হচ্ছে কখনো হচ্ছে না, বিচার ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে যাবে না তো এরপরে? প্রথমে বলি যে বৃন্দাবন বাবু যে কথাটা বললেন, যারা আন্দোলন করছেন, যে সমস্ত ভাইরা বোনেরা আছে এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে বসে আছে, তাদের জন্য সত্যি মনটা খুব খারাপ করছে। আজকে বলি অঞ্জনদা, আমাদের ঘরের ভাই বোনেরা খোলা রাস্তায় বসে আছে, এই দৃশ্য দেখতে সত্যি ভীষণ খারাপ লাগছে। সত্যি কথা বলতে অঞ্জনদা, এদের তো কোনো দোষ নেই। এরা পড়াশোনা করেছে, বাবা মার কথা শুনে মেহনত করেছে, পরিশ্রম করেছে, তারপরে আজকে তারা এই চাকরি পরীক্ষা দিয়েছে, পাশও করেছে, তারপরে তাদের চাকরি নিয়ে আজকে এই ছেলে খেলামো হচ্ছে। কেন কেন এটা হবে আমরা সেটা জানতে চাই। শুধুমাত্র কোর্ট কাছারি আইন আদালতে ফেলে দিলে হবে না। একটা সরকার, যে সরকার মানুষের দ্বারা নির্বাচিত হয়ে, যিনি নিজেকে বলেন মা মাটির সরকার, কোথায় তার অনুভূতি? একবারও মনে হচ্ছে না যে যাই ছেলেগুলোর পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিই? তারা কেন বলতে পারছে না যে না, যারা যোগ্য তাদের অবশ্যই চাকরি থাকুক, যাদের যোগ্য না তারা চাকরি থেকে বেরিয়ে যান? কিন্তু সেই সরকার বলতে পারছে না। কারণ কি জানেন অঞ্জনদা, এই যে সমস্ত ছেলে মেয়েরা যারা মানে শিক্ষক যারা বসে আছে, তাদের দ্বারা তাদের ভোটের পার্সেন্টেজ খুব কম। এদের জন্য দিদির কোনো চিন্তা নাই, এরা থাকলেই কি না থাকলেই কি। না হলে এরকম একজন নিষ্ঠুর নির্মম সরকার, বলুন তো এখনো কি তাদের সেই সরকারের মনের মধ্যে কোনো রকম অনুশোচনা নাই যে সত্যি তো আমাদের ঘরের ছেলে মেয়েগুলো এইভাবে রাস্তায় বসে আছে দিনের পর দিন? হ্যাঁ, দেখুন অঞ্জনদা, খুব বড় লোক ঘরের ছেলেমেয়েরা কিন্তু রাস্তায় বসে নেই। তারা তাদের বাবা মার অর্থ আছে, পয়সা আছে, তারা বিকল্প অন্য কোনো কিছু করে দেবে। কিন্তু যারা আমাদের মতো, যারা খুব মেহনতি করে, তার বাবা মা অনেক কষ্ট করে ঘটি বাটি বিক্রি করে ছেলে মেয়েকে পড়িয়েছে, তার বাবা মার আশা ছিল, স্বপ্ন ছিল যে আমার ছেলে শিক্ষক হবে এবং 2 পয়সা বেতন পাবে, তখন তাদের সংসারটা সচ্ছল হবে। আজকে বৃন্দাবন বাবু বলছিলেন যে এই তাদের যে হতাশা, তাদের যে চেহারা দেখতে তাদের আজকে যে শীতের মধ্যে বসে আছে, সত্যি আমাদের যারা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয় হৃদয় কাঁদো কাঁদো হয়ে যাচ্ছে। একটু সংক্ষেপে এমন আছে তার কোনো ই নাই। আমি পরিশেষে একটা কথা অঞ্জনদা বলতে চাই যে এই আন্দোলনে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী ছিলেন। কংগ্রেস পার্টি থেকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন করেছি এবং আজও করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। আমি এই বৃন্দাবন ভাইদের মতো যারা বসে আছে, যারা যোগ্য, তাদের পিছনে জাতীয় কংগ্রেস ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আমি নিজে জানি, আমি একজন শিক্ষক, আমি নিজে জানি যে একজন শিক্ষক হতে গেলে তাকে কত পরিশ্রম করে নিষ্ঠার সাথে পড়াশোনা করে যোগ্যতা দেখানোর পর তারা চাকরিতে নিয়োগ হয়। আর যে কি চলছে বাংলায়, আমরা আর কি বলবো অঞ্জনদা, বলার ভাষা নাই। আর বিচারপতি বলেছিলেন ডাল মে কুছ কালা হে ইয়া ডাল মে সব কুছ কালা হে। তো আমার তো মনে হচ্ছে অঞ্জনদা যে ডাল মে সব কুছ কালা হে। এই কালো সরকার, এরা কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, এরা কালো টাকা রাখার জন্য কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। এই বর্তমানে যে সরকার পশ্চিম বাংলায় চলছে, না হলে আমি ঠিক এই জায়গায় প্রীতম বাবুর কাছে যাবো, কারণ একেবারে সংকীর্ণ সময় রয়েছে রতন বাবু। আমি সবার কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। আমি প্রীতম বাবুর কাছে যাবো। প্রীতম বাবু, সরাসরি আপনার রিয়াকশন। নমস্কার প্রত্যেকে, রতনবাবুকে, আপনাকে এবং বৃন্দাবন দা এবং সোমেনবাবু, যতজনই আছে সবাইকে আমার নমস্কার। যত শ্রোতা শুনছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির থেকে নমস্কার। এবার দেখুন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, খুব স্পেসিফিক, যেহেতু সময়টা কম আছে। দেখুন, সবচেয়ে বড় বিষয়টা, অযোগ্য শব্দটা একটা পরীক্ষার পর একটা কর্মসংস্থানে সেই ক্যান্ডিডেটদের উপর আসলো কোথা থেকে? অযোগ্য শব্দটা শুধুমাত্র। দেখুন, অযোগ্য শব্দটা এসছে এই রাজ্য সরকারের কেলেঙ্কারি, টাকা কামানোর পদ্ধতির মাধ্যমে যারা যারা আজকে যোগ্য ব্যক্তি তাদের ঘাড়ের উপর বসিয়ে দিয়ে যেসব ব্যক্তিগুলোকে বসিয়েছিল সেই ব্যক্তিগুলোকে অযোগ্য বলছে। দেখুন, আজকে আমরা শুরু থেকে বলি, ছাত্র যেটা হচ্ছে একটা দেশের অঙ্কুর মাত্র, সেই ছাত্র আগামী দিনে গিয়ে দেশের ভবিষ্যৎ,
দেশ কোন পথে চালিত হবে সেটা নির্ধারিত করে এই ছাত্ররা, এবং এই ছাত্রদের গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব আমাদের শিক্ষক গুরু, আমাদের ব্রহ্মা, আমাদের শিক্ষকেরা। এবং ভাবুন তো, এই শিক্ষকেরা যদি কালকের দিনে বোম বানতো বা কোনো নেতার মেয়ে যার মধ্যে কোনো কোয়ালিটি নেই, তারা যদি আমাদের শিক্ষক হয়ে যায়, তাহলে আমাদের ঘরের থেকে কোথার থেকে ইঞ্জিনিয়ার বাড়াবে, ডাক্তার বাড়াবে, বা একজন সমাজকর্মী বা একটা রাজনৈতিক ব্যক্তি হলে তার মধ্যে মূল্যবোধ কি থাকবে যদি সেই শিক্ষকেরাই টাকা দিয়ে অযোগ্যভাবে সেখানে ভর্তি হচ্ছে, তারা কিভাবে শিক্ষকতা করবে? প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, দেখুন ভেরিফিকেশনের যে বিষয়টা আসছে, ভেরিফিকেশনের কি দুর্নীতি সেটা আমরা শুধুমাত্র এই চাকরির প্রার্থীদের সঙ্গে নয়, আজকে নেতার মেয়ে পরেশ অধিকারী এবং তার মেয়ে কিভাবে আজকে ভেরিফিকেশন ক্লিয়ার হচ্ছে বা তার মেয়ে কিভাবে চাকরি পাচ্ছে, সেইগুলো আমরা দেখলে বুঝতে পারছি। শুধুমাত্র এটা না, আজকে যে শিক্ষামন্ত্রী এই শিক্ষকদেরকে যারা চালাচ্ছেন, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়িতে কোটি কোটি টাকা লুকিয়ে রাখছে। আজকে সেই শিক্ষামন্ত্রী, সে নাকি শিক্ষক নিয়োগ করছে, সেই দপ্তর তারা কিভাবে শিক্ষক নিয়োগ করবেন এবং শিক্ষক নিয়োগে কতটা স্বচ্ছতা থাকবে সেটা সাধারণ মানুষ জানে। দ্বিতীয় আরেকটা বিষয় বলছি, আরেকটা প্রথমে কথা হচ্ছিল ওবিসি সার্টিফিকেট নিয়ে, সেটা শুনানি হয়তো পিছিয়ে গিয়েছে কিছু কারণবশত, এবং কোর্টের কিছু ট্রায়ালের জন্য, কোর্টে কিছু প্রসিডিং থাকে তার জন্য। এবং এই ওবিসি সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারে এত মাথা ব্যথা কোনো, কারণ আলটিমেটলি দিনের শেষে এই দুধেল গায়ে ওবিসি সার্টিফিকেট এর বেশি ওরা হোল্ডার। আজকে গিয়ে যারা অ্যাকচুয়াল ব্যাকওয়ার্ড কাস্ট যারা আছে, আদার ব্যাকওয়ার্ড কাস্ট, তারা কিন্তু আজকে সেটার যোগ্য অধিকারী তারা হতে পারছে না। আজকে গিয়ে দেখবেন ওবিসি সার্টিফিকেটে মাধ্যমে ওই দুধেল গায়েরাই আজকে প্রত্যেকটা নিয়োগের মধ্যে তাদের নামগুলো রয়েছে। আর একটা কথা বলছি, আজকে সিবিআই রিপোর্ট ডিপোজিট করবে, এবং দেখুন আজকে ওএমআর সিট যে আজকে বিচারক যে একটা ভৎসনা করলো যে ওএমআর সিট জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং তার জ্বালানোর পিছনে নিয়মাবলী কি কি আছে সেগুলো রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছে, সেখানে রাজ্য সরকার জানাতে ব্যর্থ হয়েছে। আবার আপনাকে আরো কিছু বিষয় বলছি, দেখুন আজকে যে রাজ্যে, আমি সমরোপ করছি, আজকে যে রাজ্যের যেখানে ছাত্ররা গুলি খাচ্ছে, যেখানে ছাত্রদের বুকে গুলি করে দেওয়া হয়, একটু সংক্ষেপে। সেই রাজ্য দুর্নীতি, সেই রাজ্যে যোগ্য শিক্ষকের নিয়োগ যে কোনোদিন সম্ভব নয়, সেটা সাধারণ মানুষ জানে, এবং সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমরা যে মা মাটি সরকারের মানুষ বা জনদরদি সরকারকে আমরা আনার চেষ্টা করেছিলাম, আজকে তারাই 1000 টাকা মুখে ভরে দিয়ে মহিলাদেরকে দিয়ে তারা চুপ করানোর চেষ্টা করছে। সেটা আগামী ভোটে প্রতিফলিত হবে, এবং সাধারণ মানুষ প্রত্যেকটা তৃণমূল নেতার কাছে প্রশ্ন করবে যে আমার ছেলে বা আমার সন্তানের ভবিষ্যৎ এই রাজ্য সরকারের মধ্যে কি থাকবে। বেশ, আমি আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়। আচ্ছা, এখানে ওনার একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলি, একটা ভুল বার্তা যাচ্ছে ওএমআর ইস্যু নিয়ে। বলা হচ্ছে যে ওএমআর ডিস্ট্রয় করেছে বা ওএমআর পুড়িয়ে ফেলা হয়েছে। তো 2016 সালে স্কুল সার্ভিস কমিশন একটা গেজেট, কলকাতা গেজেট পাবলিশ করেছিল, যে গেজেট অনুযায়ী রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়েছে। সেখানে কিন্তু 21 নম্বর রুলসে পরিষ্কার লেখা আছে, আপনারা যদি দেখতে চান আমি দেখিয়ে দিতে পারবো, the written answer scripts / OMRs of examination shall be destroyed by the commission after 1 year from the date of the publication of the panel। অর্থাৎ 1 বছর পরে যে ওএমআর ডিস্ট্রয় করা যাবে, এটা পরিষ্কার স্কুল সার্ভিস কমিশনের গেজেটে লেখা রয়েছে। এইটা জনসাধারণের কাছে একটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, ভুল বার্তা পাঠানো হচ্ছে যে দুর্নীতি করার জন্য পুড়িয়ে ফেলা হয়েছে। এখন দুর্নীতি হয়েছে এটা পরিষ্কার, সেটা সিবিআই তদন্তে উঠে এসেছে, এটা একদম পরিষ্কার। কিন্তু দুর্নীতিটাকে হাইলাইট করতে যেটা গেজেট মেনে যেটা হয়েছে সেটাকেও ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে শুধু দুর্নীতিটাকে ইস্যু করা হচ্ছে, যাতে করে এই প্যানেল বাতিলটাকে যেন বৈধ বা প্যানেল বাতিলটা ন্যায় হয়েছে এরকমটা চালিয়ে দেওয়ার একটা অংশ তারা প্রণোদিত ভাবে এটাকে চালিত করছে। আপনার কথা আমি একদম স্পষ্ট বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু বৃন্দাবনবাবু এটাও তো সত্যি, ওএমআর শিটগুলো যদি না পাওয়া যায় তদন্ত হবে কি করে?
যখন দেখুন আজকে কেসটা তো যদি আইন অনুযায়ী হয়, কেসটা তো মানে ডিসমিস হওয়ার কথা। কারণ 2022 সালে যখন একটা কেস মানে সাবমিট হচ্ছে, কারণ যখন প্যানেলটা এক্সপায়ার হয়ে গেল, প্যানেল মানে ধরুন যখন প্যানেল পাবলিশ হচ্ছে তার 1 বছর পর প্যানেলটা এক্সপায়ার হয়ে গেল, তারপরে তো কোনো অ্যাপ্লিকেশন জমা পড়ারই কথা নয়। তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে এই সমস্ত বিষয়গুলোকে জটিল করেছে, সেটা তার জন্য তো আমরা দায়ী নয়, সেটা স্কুল সার্ভিস কমিশন দায়ী থাকতে পারে, মধ্যশিক্ষা পর্ষদ দায়ী থাকতে পারে, যারা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করছে তারা দায়ী থাকতে পারে। কিন্তু যেটা রুলস করেছে সেই রুলস এর বেসিসে তো এটা চ্যালেঞ্জ হয়নি। ধরুন একটা গেজেট পাবলিশড হলো 2016 সালে, সেই 2016 সালে তো আর গেজেটটাকে চ্যালেঞ্জ করা হয়নি যে আপনি 1 বছরের মধ্যে ওএমআর ডিস্ট্রয় করবেন, এই রুলসটা আপনি ভুল বলছেন, তখন হাইকোর্টে কেস করা হলো না কেন? বুঝতে পেরেছি। আজকে ডিস্ট্রয় করাটাকে বৈধ অবৈধ সেটা আমি ব্যাখ্যা করছি না, কিন্তু গেজেট অনুযায়ী হয়েছে, এটা গেজেটে পরিষ্কার লেখা রয়েছে। আমি বলছি দেখুন, আমি এখন কোর্ট করলাম, এই কোর্টটা প্রীতম সিংহ বা ভারতীয় জনতা পার্টি কোর্ট করেনি। আজকে বিচারপতি সেম একই কথাই কোর্ট করেছে। আপনি একবার আজকে যেটা লাইভ চলেছিল কোর্ট প্রসিডিওরটা আপনি একবার দেখে নিন, ওখানেই বলছে যে ওএমআর শিট যে ডেস্ট্রয় করা হয়েছে সেটা ডেস্ট্রয় করার রুলস কি আছে এবং রুলসের সাপেক্ষে এখানে এসএসসি বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ওনাদের কি বক্তব্য রয়েছে সেই সময় কিন্তু যিনি ছিলেন কংগ্রেসের নেতা যিনি ওখানকার ছিলেন উকিল ছিলেন, তিনি কিন্তু সেখানে স্লাইটলি জিনিসটাকে ইগনোর করে যায়। আপনি একবার দেখে নিবেন আজকে, এটা আমি বলিনি, এটা ওখানে সঞ্জয় কুমার বলে কি একজন ছিল, আজকে হয়তো বিচারপতি একজন ছিল, তিনি প্রশ্নটা করেছেন। দেখুন ওএমআর ইস্যু নিয়ে গত 19 তারিখেও কথা উঠেছে। আমাদের তো বক্তব্য এটাই যে স্কুল সার্ভিস কমিশনের যেখানে বলার জায়গা রয়েছে, কমিশন সেখানে কেন চুপ থাকছে? এক্স্যাক্টলি। এমনকি আপনাদের এ তথ্যটাও দিতে পারি যে স্কুল সার্ভিস কমিশন যে ওএমআর ডিস্ট্রয় করেছে সেটাও কিন্তু টেন্ডার দিয়ে একদম সেখানে স্কুল সার্ভিস কমিশন নোটিশ আকারে দিয়ে টেন্ডার দিয়ে তারা ডিস্ট্রয় করেছে। কেননা তারা গেজেট অনুযায়ী এটা ডিস্ট্রয় করেছে। প্রথম কথা এরকম অনেক জায়গায় এসেছিল যে যেই সংস্থাটা বিভিন্ন এক্সাম করাচ্ছিল এতদিন ধরে, অনেক ভুয়ো সংস্থা যার অনেক রেজিস্ট্রেশনও পাওয়া যায়নি, অনেক কিছু সেসব পাওয়া গিয়েছিল। দেখুন রাজ্য সরকারের টেন্ডারও আপনি জানেন ভালো মতো, এবং এত কিছুই যদি আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আমাদের এই অনুষ্ঠানে আপনাদের এই অনুষ্ঠানে যারা আছেন প্রত্যেককে প্রশ্ন করছি, মানে পুরো ভারতবর্ষে একটা রিক্রুটমেন্ট প্রসেসের নাম করুন যেখানে 1 বছরের বেশি ওএমআর রাখার প্রভিশন আছে, একটা রিক্রুটমেন্ট প্রসেসের নাম করুন। না আমি আপনাকে বলছি যে সেসব আমি আপনাকে শুরুর থেকে একটা কথা কোট করছি যে এটা আমি প্রীতম সিংহ, এটা কোর্ট নয়, এটা আজকে সুপ্রিম কোর্টের বিচারপতির, আজকে সেম কোর্টটা সুপ্রিম কোর্টের বিচারপতি করেছে, আর আমি সেই বিষয়টা আমি এখানে রাখলাম। নিশ্চয়ই আমার থেকে হয়তো সুপ্রিম কোর্ট, হ্যাঁ এটা তো অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব। মৃণালবাবু বুঝতে পেরেছি, আমাদের বক্তব্য এটাই যে স্কুল সার্ভিস কমিশন তাদের দায়িত্ব আছে এই এর উত্তর দেবে 100 বার। বুঝতে পেরেছি। আমি একটু অম্বিকেশ বাবুর কাছে যাওয়ার চেষ্টা করব। ওরাই গন্ডগোল সেখানে কি করা যাবে? অম্বিকেশ বাবু কি বলবেন? বিষয়টা নিয়ে যেভাবে এখন আলোচনা হচ্ছে এর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, কিন্তু আমরা সবাই এখানে যারা আছি এবং আমরা এখানে যারা নেই সকলেই জানি যে স্কুল শিক্ষক নিয়োগ বা শিক্ষাকর্মী নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। একেবারে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারপারসন বা প্রেসিডেন্ট, ওদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, ওদিকে সচিব, ওদিকে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, বাক কমিটির রিপোর্ট, সিবিআই রিপোর্ট, সব মিলিয়ে তারপরে কোটি কোটি টাকা ক্যাশ উদ্ধার, গয়না সম্পত্তি উদ্ধার, গ্রেপ্তার, জেলবন্দি, এই সবটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যা ঘটেছে গত 2016 পর থেকে, বিশেষ করে 2019-এর পর থেকে, তাতে এটা অত্যন্ত স্পষ্ট যে বিভিন্ন রকমের দুর্নীতি হয়েছে। সে অ্যাপ্লাই করেনি, চাকরি পেয়ে গেছে, অ্যাপ্লাই করেছে, পরীক্ষায় দেয়নি, চাকরি পেয়ে গেছে, পরীক্ষায় শূন্য পেয়েছে, চাকরি পেয়ে গেছে, মেরিট জাম্প করে পেয়েছে, এক্সপায়ারি অফ
প্যানেলের পরে চাকরি পেয়েছে, নানান রকম দুর্নীতি হয়েছে। এটা কোনো বিচ্যুতি নয়, বিভ্রান্তি নয়, কোনো বিষয় নয়, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কোনো সন্দেহ নেই। এবং কিন্তু এটা সত্যি যে এই 26,000-এর মধ্যে অবশ্যই যোগ্য শিক্ষক আছে, আবার অযোগ্য শিক্ষকও আছে, যারা দুর্নীতির মাধ্যমে, বেনিয়মের মাধ্যমে, বেআইনি কার্যকলাপের মাধ্যমে, টাকার মাধ্যমে বা অন্য কোনো ভাবে চাকরিটা পেয়েছে। এটা একেবারে ধ্রুব সত্য, কে কি বলছে তাতে কিছু যায় আসে না। এখন কোর্টে, সুপ্রিম কোর্টে যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেখানে হচ্ছে যে এই যোগ্য অযোগ্যটা কি বাছা যাবে 26,000-এর মধ্যে? আর যদি বাঁচতে হয় সেটা বৃন্দাবন বাবুও বাঁচবেন না, প্রীতম সিংহও বাঁচবেন না, অম্বিকেশ মহাপাত্র বাছাই করবে না। বাছাইয়ের কাজ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, তার সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ ইত্যাদি। অর্থাৎ সরকারের যে সংস্থাগুলো আছে, কাজ হচ্ছে বাছাই করা, নিয়োগ করা, তাদের কাজ। তারা জানবে, তাদের কাছে তথ্য থাকবে, কিন্তু তারা এ পর্যন্ত সুপ্রিম কোর্টে বা বিভিন্ন কোর্টে যেভাবে কথা বলছে তাতে তারা এটাকে বাঁচতে চাইছে না। আমি যারা খোলা আকাশের নিচে 27শে ডিসেম্বর থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নামে বসে আছেন, তাদের কাছে আমি একাধিকবার গেছি, কথাবার্তা বলেছি। এবং এখন যিনি শিক্ষামন্ত্রী, তিনি কোনো দায়িত্ব নিচ্ছেন না। শিক্ষামন্ত্রীর একটা দায়িত্ব যে এই অবস্থায় কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, হলফনামার মাধ্যমে জাস্টিফাইড করার জন্য, মানে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের। তাহলে সেখানে সুপ্রিম কোর্ট এভিডেন্সের উপর দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত জানাতে পারে, তাদের যোগ্য শিক্ষকরা তাদের যে সম্মানহানি ঘটেছে সে সম্মানহানিটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে, তাদের চাকরিটা সুনিশ্চিত থাকবে। সেটা আমরা সকলেই চাই, এটাই কাম্য। কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা না থাকলে, এবং সেটা যে নেই, বারে বারে প্রমাণিত, আজও প্রমাণিত, তাদের কোনো সদিচ্ছা নেই যে যোগ্যদেরকে বেছে তাদের সম্মানহানি যেটা ঘটেছে সেটা থেকে তাদেরকে নিস্তার দিয়ে তারা যে কাজটা এতদিন করছে সেই কাজটাকে তাদের এগিয়ে নিয়ে যাবে, সেই ইচ্ছাটা আদৌ নেই। এই অবস্থায় সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবে আমি জানি না। বুঝতে পারছি। আমি ঠিক এই জায়গায় গৌরাঙ্গবাবু, কিন্তু আমি চাই যোগ্য শিক্ষকরা সম্মান তার ফিরে পাক, তাদের যে সম্মানহানি ঘটেছে যে সম্মান ফিরে যাক এবং তাদের চাকরি সুরক্ষিত হোক, এই নিয়ে যেন আর কোনো ভবিষ্যতে ডিবেট না হয়। আর যারা অযোগ্য তারা চিহ্নিত হোক, তাদের চাকরি আগে চলে যায়। এবং অযোগ্যরা জায়গা পেয়েছে বলে অনেক যোগ্য মানুষ বঞ্চিত হয়ে রাস্তায় বসে আছে, তারা যাতে নিয়োগ পায় সেটাও আমি চাই। কিন্তু সেই সবটা করার পেছনে এক্সিকিউটিভ বা প্রশাসনের বা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে। যেহেতু সরকার সদিচ্ছা নেই, তারা শুরু থেকেই এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি জেনে বুঝেই করেছে, অর্থাৎ জেনে বুঝেই তারা এই সদিচ্ছা দেখাবে এবং সবকিছু ঠিকঠাক করে দেবে, এইটা ভাবা অলীক স্বপ্ন মাত্র। বুঝতে পেরেছি। আমি গৌরাঙ্গবাবুর কাছে এই জায়গায় আসবো। গৌরাঙ্গবাবু তৃণমূল সমর্থক, গৌরাঙ্গবাবু কতগুলো প্রশ্ন রয়েছে আপনার কাছে, খুব স্পেসিফিক অ্যান্সার নেওয়ার চেষ্টা করব। যে কোনো গভর্নমেন্ট জবের এক্সামের ক্ষেত্রে ডেটা ইন্টারপ্রিটেশন বলে একটি সাবজেক্ট থাকে, সেখানে ডেটা অ্যানালিসিস হয়। বলছি, রাজ্য সরকারের ক্ষেত্রে কি ডেটা ইন্টারপ্রিটেশনের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস চলছে যেখানে বারবার করে ফেলিয়ার হচ্ছে রাজ্য সরকার? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কুণাল ঘোষ বলেছিলেন লেফট ফ্রন্টের কথা, বিশেষ করে ফরওয়ার্ড ব্লকের কথা বলেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলেছিলেন। বলছি, টিচাররা কি এরকম কোনো দল তৈরি করতে পারছে না, রাজনৈতিকভাবে সাফল্য পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তাই জন্যই কি রাস্তায় বসে রয়েছে? বিষয় আজকে যে টপিকস নিয়ে আলোচনা হচ্ছে সেই টপিকস নিয়ে বারবার আলোচিত হয়েছে। আজকে আমাদের টিভির মিডিয়া আমাদের হাইকোর্ট, যে হাইকোর্ট বেশিরভাগই অংশ বা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে, কেন্দ্রের সরকার দ্বারা, এটা আমরা নির্দ্বিধায় বলতে হয়, বিভিন্ন রায়ের মাধ্যমে আমরা জানতে পারি। তার কারণটা বলি, সুপ্রিম কোর্টে হচ্ছে, হাইকোর্টে নয়। হাইকোর্ট যেগুলোকে বলছে যে অযোগ্য, আচ্ছা, কোর্ট তাদেরকে আবার যোগ্য দিচ্ছে। প্রশ্নটা কোথায় যোগ্য দিয়েছে? না, যোগ্য দেয়নি। কি বলছেন যোগ্য দিয়েছেন? না, হ্যাঁ, ডেফিনেটলি যোগ্য দিয়েছে। হাইকোর্ট যাদের চাকরি বরখাস্ত করেছিল, প্রাইমারি বলুন, গ্রুপ সি, গ্রুপ ডি বলুন বা নবম। বুঝতে পেরেছি। গৌরাঙ্গবাবু, আই এম সো সরি, আজ আমি আর সত্যি আর কাউকে সময় দিতে পারছি না, কিছু বাইন্ডিংস রয়েছে আমাদের। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ রাইট টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টায় শোতে জয়েন করার জন্য। নমস্কার।